নতুন করে অশান্ত মণিপুর। দিনভর অশান্ত চূড়াচাঁদপুর জেলার বিভিন্ন প্রান্ত। বন্ধ রইল দোকানপাট, স্কুল, কলেজ। দুই জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়, ছোড়া হয় পাথর, ভাঙচুর চালানো হয় বহু গাড়িতেও। নাজেহাল এবং অনিশ্চিত অবস্থা ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মণিপুর। আজ আমরা মণিপুরের এই জটিল সংঘাতের একেবারে ভেতরে ঢুকে দেখি কিভাবে একটা সাম্প্রতিক ঘটনা এই পুরনো ক্ষতকে আবার খুঁচিয়ে তুলেছে। ঘটনাটা 7 এপ্রিল 2026-এর। একটা বোমা মণিপুরের আপাত শান্ত থ্রংলাওবি গ্রামটাকে একরকম কাঁপিয়ে দিয়ে গেল। আর এই একটা হামলা যে শুধু কয়েকটা জীবন কেড়ে নিল তা কিন্তু নয়, বরং অনেক দিন ধরে যে একটা চাপা উত্তেজনা ছিল সেটাতে নতুন করে আগুন ধরিয়ে দিল। আর এই হামলার সবচেয়ে দুঃখজনক দিকটা কি জানেন? দুটো নিষ্পাপ প্রাণের চলে যাওয়া, একটা 5 বছরের বাচ্চা ছেলে আর তার মাত্র 6 মাসের ছোট্ট বোন। এই ঘটনাটা আমাদের সবাইকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সংঘাতের আসল মূল্যটা কি। বোমা হামলার পর পরিস্থিতি যে কি দ্রুত পাল্টে গেল, মানে এই একটা ঘটনাই যেন পুরো রাজ্যের জন্য একটা আগুনের স্পুলিংয়ের মতো কাজ করলো। আর তারপর যা যা হলো তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। হামলার পর যা হওয়ার তাই হলো। সাথে সাথে শুরু হয়ে গেল দোষারোপের পালা। মেতেই সম্প্রদায় সরাসরি কুকিজো উপজাতিদের দিকে আঙুল তুলল। তাদের দাবি বোমাটা নাকি পাহাড় থেকে এসছে। অন্যদিকে কুকিজো সংগঠনগুলো এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করল। ফলে দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা অবিশ্বাস ছিল সেই ফাটলটা আরও বড় হয়ে গেল। দেখুন, এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে পরিস্থিতি কত তাড়াতাড়ি হাতের বাইরে চলে গিয়েছিল। একদম ভোর 1টায় বোমা হামলা হলো, 2জন শিশুর মৃত্যু। দুপুর গড়াতেই ক্ষুব্ধ মানুষজন পাশের সিআরপিএফ ক্যাম্পে হামলা চালালো। আর সন্ধ্যা নামতেই শুরু হলো সংঘর্ষ, চলল গুলি। 3 জন বিক্ষোভকারী মারা গেলেন, আহত হলেন 30 জনেরও বেশি। রাতেই সরকার 5টা জেলায় কারফিউ আর ইন্টারনেট বন্ধ করে দিল। মানে কয়েক ঘন্টার মধ্যে পুরো এলাকাটা একটা রণক্ষেত্র হয়ে উঠল। সাধারণ মানুষ কিন্তু চুপ করে থাকেনি। এর প্রতিক্রিয়া ছিল অসম্ভব। ইম্ফল উপত্যকা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ল। বিশেষ করে মণিপুরের খুব প্রভাবশালী একটা নারী সংগঠন আছে, মেইরা পাইবিস। তারা 5 দিনের বন্ধের ডাক দিল। একটাই দাবি সবার, ন্যায় বিচার চাই। যদিও পুলিশের ভাষ্য হলো এই সমাবেশগুলোর মধ্যে নাকি কিছু সমাজবিরোধী শক্তি ঢুকে পড়েছিল। এপ্রিলের এই ঘটনাটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। কারণ এই বোমা হামলাটা হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। আসলে এটা ছিল রাজ্যে প্রায় 1 বছর ধরে চলতে থাকা একটা সহিংসারই ভয়ঙ্কর একটা প্রকাশ। ভাবুন একবার, মে 2023 থেকে শুরু হওয়া এই সংঘাতে 260 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংখ্যাটা শুধু একটা নম্বর নয়, এর পেছনে আছে 260টা পরিবার যাদের জীবন এই সহিংসতার কারণে তছনছ হয়ে গেছে। আর শুধু প্রাণহানি নয়, 60,000-এরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এটা একটা বিরাট মানবিক বিপর্যয়। হাজার হাজার মানুষ এখন নিজের দেশেই শরণার্থী, তাদের ভবিষ্যৎ কমপ্লিটলি অনিশ্চিত। তো এই সংকটের আসল কারণটা কি? এর মূলে আছে একটা ঐতিহাসিক আর ভৌগোলিক বিভাজন। একদিকে ইম্ফল উপত্যকায় থাকেন সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়, আর অন্যদিকে তাদের ঘিরে থাকা পাহাড়ি এলাকাগুলোতে থাকেন কুকিজো উপজাতিরা। এই দুই গোষ্ঠীর মধ্যেকার অনেক দিনের চাপা ক্ষোভ আর অবিশ্বাসী আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। এই যে 1 বছর ধরে সহিংসতা চলছে, এর পেছনে বেশ কয়েকটা জটিল কারণ আছে। মূল বিষয়টা হলো জমি আর পরিচয় নিয়ে। একটা হাইকোর্টের নির্দেশ ছিল মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির বা এসটি স্ট্যাটাস দেওয়ার কথা ভাবা হোক। আর এটাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। পাহাড়ি উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে একটা ভয় ঢুকে গেল যে মেইতেইরা এসটি স্ট্যাটাস পেয়ে গেলে তাদের জমির অধিকার আর সাংবিধানিক সুরক্ষা কমে যাবে। এই যে সংকটটা বাড়ছে, এটা শুধু দুটো সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটা রাজ্যের সরকার আর প্রশাসনকেও একটা বিরাট পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। চলুন দেখি যারা ক্ষমতায় আছেন তারা এই পরিস্থিতি সামলাতে কি করলেন। সরকার কিছু পদক্ষেপ তো অবশ্যই নিয়েছে, যেমন বোমা হামলার তদন্তের ভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-কে। মণিপুরের মুখ্যমন্ত্রী এই হামলাকে শান্তি নষ্ট করার চেষ্টা বলে নিন্দাও করেছেন। কিন্তু অনেকের কাছেই এই পদক্ষেপগুলো যথেষ্ট মনে হয়নি, বা মনে হয়েছে যে অনেক দেরি করে এগুলো করা হয়েছে। আর সরকারের প্রতি মানুষের হতাশাটা এতটাই বেড়ে গিয়েছিল যে মেইতেইদের একটা খুব বড় সংগঠন কোকোমি, তারা রাজ্যের শাসক দল বিজেপির সব রকম কার্যকলাপ বয়কটের ডাক দিয়ে বসল। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যা আসলে প্রশাসনের ওপর মানুষের আস্থা কতটা কমে গেছে সেটাই দেখিয়ে দেয়। ব্যাপারটা এমন যে সরকার সব দিক থেকেই চাপের মুখে পড়ে গেল।
একদিকে মেতি গোষ্ঠী কোকোমি অভিযোগ করল যে সরকার হামলা আটকাতে ব্যর্থ, অন্যদিকে বিরোধী কংগ্রেস দলও কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলল। এমনকি আরেকটা হামলায় 2জন নাগা নাগরিক মারা যাওয়ার পর ইউনাইটেড নাগা কাউন্সিলও বন্ধের ডাক দিল। মানে চাপটা ছিল চতুর্দিক থেকে। এই তাৎক্ষণিক রাজনৈতিক তর্ক বিতর্কের বাইরেও মণিপুরের এই পরিস্থিতি কিন্তু ভবিষ্যতের জন্য কিছু খুব জরুরি প্রশ্ন তুলে নিচ্ছে। প্রশ্নটা হলো, এমনভাবে ভেঙে যাওয়া একটা রাজ্য আবার স্বাভাবিক হবে কিভাবে? এই সংকটের একদম গভীরে যেটা আছে সেটা হলো আস্থার অভাব। ভাবুন, যে প্রতিষ্ঠানগুলোর ওপর সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তাদের বিরুদ্ধেই যখন পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তখন কি হয়? তখন মানুষের ভরসার জায়গাটাই ভেঙে যায়। আর ঠিক এটাই হয়েছে মণিপুরে। তো মণিপুর এখন একটা দোটানার মধ্যে দাঁড়িয়ে আছে। সামনে দুটো রাস্তা, একটা হলো শান্তির রাস্তা, যেখানে কর্তৃপক্ষ বলছে অস্ত্র জমা দিতে আর অতীত ভুলের সামনে এগিয়ে যেতে, আর অন্যটা হলো ন্যায় বিচারের রাস্তা, যেখানে বলা হচ্ছে যারা হিংসা ছড়িয়েছে তাদের শাস্তি না দিয়ে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা না শুনে সত্যিকারের শান্তি কখনোই সম্ভব না। আর এই প্রশ্নটাই এখন মণিপুরের সবার মনে ঘুরপাক খাচ্ছে। এমন একটা রাজ্যে যেখানে হিংসা আর অবিশ্বাসের ছায়া এত গভীর, সেখানে কি আদৌ ন্যায় বিচার ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? মণিপুরের ভবিষ্যৎ আর সেখানকার হাজার হাজার মানুষের ভবিষ্যৎ কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে।